একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছো। আবার আমি হাজির হয়ে গেলাম তোমাদের সাথে আরেকটি অধ্যায়ের আলোচনা নিয়ে। যারা যারা আমার চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করো নাই, ক্লাস শুরুর আগে ঝটপট সবাই একবার সাবস্ক্রাইব করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে সকল বোর্ডে প্রত্যেক বছর আমাদের সৃজনশীল কোশ্চেন এসে থাকে এবং এমসিকিউ টাইপ একাধিক কোশ্চেন এসে থাকে। এই অধ্যায়টি টোটালি একটি সূত্র নির্ভর অধ্যায়। আমি চেষ্টা করব তোমাদেরকে কত সহজে সূত্রগুলো আয়ত্ত করতে পারো সে বিষয়ে নানান কৌশলগুলো নিয়ে আলোচনা করার জন্য। আশা করি তোমরা প্রত্যেকে মনোযোগের সহিত ক্লাসটি দেখবে। তো প্রথমে চলে আসো, আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বুঝি। কোন প্রতিষ্ঠানের আর্থিক বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছরের শেষে প্রণীত বিবরণী সমূহের বিশদ ও সমালোচনামূলক পরীক্ষা করাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, যেমন সমান্তরাল বিশ্লেষণ, উলম্ব বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই সমান্তরাল বিশ্লেষণ বা উলম্ব বিশ্লেষণ থেকে কখনো কোনো অঙ্ক আসে না, তার মানে তোমাদের সিলেবাসে নাই। তো আমরা শুধুমাত্র এই অধ্যায়ে অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। শুরুতে অনুপাত। প্রাসঙ্গিক দুটি বিষয়ের সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশকে অনুপাত বলে। প্রাসঙ্গিক দুটি বিষয় বলতে কি বুঝি? দুটি বিষয়ের মিল আছে এরকম দুটি বিষয়ের সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ। ধরে নাও একটি শ্রেণীকক্ষে 20 জন ছাত্রী এবং 15 জন ছাত্র উপস্থিত রয়েছে, তাহলে ছাত্র এবং ছাত্রীর সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ কত হবে? 15:20। আবার ধরে নাও একটা পরীক্ষা কক্ষে 20 জন শিক্ষার্থীর বিপরীতে 3 জন শিক্ষক পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাহলে শিক্ষক এবং ছাত্রছাত্রীর অনুপাত কত হলো? 3:20। এই তো হচ্ছে সমজাতীয় বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ। কিন্তু আমরা অঙ্ক করার ক্ষেত্রে তো আর এই সম্পর্কগুলো পাবো না, তাহলে সমজাতীয় কোন বিষয়গুলোর সম্পর্কে সংখ্যাত্মক প্রকাশ করব? আর্থিক বিবরণী যে উপাদান আছে, অর্থাৎ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর মধ্যে সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আর্থিক বিবরণীর বা আয় বিবরণী বলো অথবা আর্থিক অবস্থার বিবরণীর উপাদানগুলোর অসংখ্য সম্পর্ক রয়েছে। তো আমরা এই সম্পর্কগুলোর মধ্য থেকে 15টা থেকে 17টা অনুপাত আমরা নির্দিষ্ট করেছি, যেগুলো প্রায় পরীক্ষায় আসে। যদি আমরা বিগত 10 থেকে 15 বছরের প্রশ্নগুলো একটু পর্যালোচনা করে থাকি, দেখবো 15টা বা 17টা অনুপাতে ঘুরে ফিরে আসে। তো আমি তোমাদের সুবিধার্থে শুধুমাত্র এই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলে আসো, প্রথমে আমরা শুরু করব তারল্য যাচাই অনুপাত নিয়ে। তারল্য যাচাই অনুপাতে শুরুতে চলতি অনুপাত। চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করে যে অনুপাত নির্ণয় করা হয় সে অনুপাতটাকে বলা হয় চলতি অনুপাত, অথবা আমরা আরো সহজভাবে বলতে পারি চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাইয়ের জন্য যে অনুপাত নির্ণয় করা হয় সেটা হচ্ছে আমাদের চলতি অনুপাত। তাহলে সূত্রটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। চলতি অনুপাতকে আমরা যদি সূত্র আকারে প্রকাশ করি বা চলতি সম্পদ এবং চলতি দায়ের সম্পর্কে যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করি, সংখ্যাত্মক আকারে প্রকাশ করি, তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় চলতি সম্পদ ভাগ চলতি দায়। এখন আমাদের জানতে হবে আমাদের চলতি সম্পদ কোনগুলো এবং চলতি দায় কোনগুলো। যে সমস্ত সম্পদগুলো খুব দ্রুত পরিবর্তনশীল, আমরা ওই ধরনের সম্পদগুলোকে চলতি সম্পদ বলে বিবেচনা করব। যেমন হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, সমাপনী মজুদ, অগ্রিম খরচ, অনাদায়ী আয়। আবার চলতি দায় বলতে কি বুঝি? 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য দায়কে আমরা চলতি দায় বলে বিবেচনা করে থাকি। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, অনুপার্জিত আয়, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ। তোমরা স্যার একটু লক্ষ্য করো, আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করব, তারপর সূত্র বিশ্লেষণ, এরপর আদর্শ গড় মান। এখন চলে আসো আদর্শ গড় মান বলতে কি বুঝি? প্রায় প্রত্যেকটা অনুপাতে নির্দিষ্ট একটা আদর্শ গড় মান রয়েছে। তো একটু লক্ষ্য করো, চলতি অনুপাতের আদর্শ গড় মান হচ্ছে 2:1।
তার অর্থ হচ্ছে কোন প্রতিষ্ঠানে 1 টাকার চলতি দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকাটা সন্তোষজনক। তার অর্থ হচ্ছে যদি 1 টাকার চলতি দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকে তাহলে আমার বুঝতে হবে ওই প্রতিষ্ঠানের চলতি দায় সক্ষমতা সন্তোষজনক। ঠিক এরপর লক্ষ্য করো তড়িৎ অনুপাত। তড়িৎ সম্পদকে তড়িৎ দায় দ্বারা ভাগ করে আমরা যে অনুপাতটা নির্ণয় করে থাকি সেটাকে বলা হয় তড়িৎ অনুপাত। মূলত তড়িৎ সম্পদ এবং চলতি দায়ের সম্পর্ক প্রকাশে আমরা তড়িৎ অনুপাতটা নির্ণয় করে থাকি। তো শুরুতে আমার বুঝতে হবে চলতি তড়িৎ সম্পদ বলতে কি বুঝি। চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ এবং অগ্রিম খরচ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলবো তড়িৎ সম্পদ। আর তড়িৎ দায় বলতে কি বুঝি, চলতি দায়কে আমরা তড়িৎ দায় হিসাবে এক্ষেত্রে গণ্য করে থাকবো। একটু লক্ষ্য করো তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। তার অর্থ হচ্ছে আমার প্রতিষ্ঠানে 1 টাকার তড়িৎ সম্পত্তির বিপরীতে 1 টাকার তড়িৎ দায় থাকলে আমরা বলবো তড়িৎ দায় পরিশোধ সক্ষমতা সন্তোষজনক। এরপর লক্ষ্য করো কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করে আমরা যে অনুপাত নির্ণয় করব সেই অনুপাতটাকে আমরা বলবো কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত। অথবা আরেকটু সহজভাবে বলতে পারি কার্যকরী মূলধন এবং চলতি দায়ের সম্পর্ক নির্ণয়ের জন্য যে অনুপাতটা নির্ণয় করব সেই অনুপাতটাকে বলবো আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। একটু লক্ষ্য করো যদি আমাদের কোশ্চেনে থাকে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করার জন্য তাহলে আমরা বলবো কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। আবার যদি আমার কোশ্চেনে বলে চলতি মূলধন অনুপাত নির্ণয় করার জন্য সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখবো চলতি মূলধন ভাগ চলতি দায়। তাহলে এখন আসো কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলতে কি বুঝি। মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সে উদ্বৃত্তটাকে আমরা বলবো কার্যকরী মূলধন বা চলতি মূলধন। কার্যকরী মূলধন বা চলতি মূলধনের আদর্শ মানটা একটু লক্ষ্য করো 1:1। তো এরপর চলে আসো দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত। দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাতে আমরা দেখো এর আগে আমরা যে অনুপাতগুলো নির্ণয় করলাম নাম থেকে কিন্তু বোঝার উপায় ছিল না কোন উপাদানের সাথে কোন উপাদানের সম্পর্ক। যেমন চলতি অনুপাত আমরা সূত্রটা বিশ্লেষণ করার পর বুঝতে পারলাম চলতি অনুপাত মানে কি চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ। কিন্তু আমরা যখন দীর্ঘমেয়াদী সচ্ছলতার অনুপাত গুলো আলোচনা করব আমাদের খুব সহজেই নাম থেকে বোঝার একটা উপায় থাকে যে আমরা কার সাথে কার সম্পর্কটা। একটু লক্ষ্য করো শুরুতেই দায় মালিকানা অনুপাত। তার অর্থ হচ্ছে দায়ের সাথে মালিকানার সম্পর্ক নির্ণয়ের অনুপাত। এই জায়গায় দায় বলতে বোঝাচ্ছে বহির্দায়। বহির্দায় বলতে আমরা কি বুঝি চলতি দায়ের সাথে সকল প্রকার স্বল্প ও দীর্ঘমেয়াদী দায়গুলো যোগ করলে আমরা যা পাবো সেটাকে বলবো আমরা বহির্দায়। আর মালিকানা সত্ত্ব, মালিকানা বলতে বোঝাচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটা আমার টোটালি ডিপেন্ড করে প্রতিষ্ঠানের ধরনের উপর। এক মালিকানা কারবারে মালিকানা সত্ত্ব একরকম হয়ে থাকে, আবার অংশীদারি কারবারের মালিকানা সত্ত্ব একরকম হয়ে থাকে, আবার যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব একরকম হয়ে থাকে। যেহেতু এটা যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা করে থাকি তাহলে আমরা বলবো যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডার সত্ত্ব বলতে কি বুঝি সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, শেয়ার অধিহার, আবন্টিত মুনাফা। আবার একটু লক্ষ্য করো মোট বহির্দায় বলতে কি বুঝি চলতি দায় যোগ স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ। এক্ষেত্রে আমরা বলবো যে দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। দায় মোট সম্পত্তি অনুপাত নাম থেকে বোঝা যায় দায়ের সাথে মোট সম্পত্তির সম্পর্ক নির্ণয় করতে হবে এই অনুপাতে। তাহলে সূত্রটা একটু লক্ষ্য করো মোট বহির্দায় ভাগ মোট সম্পদ। মোট বহির্দায় বলতে আমরা কি বুঝি চলতি দায়ের সাথে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ যোগ। আর মোট সম্পদ বলতে বুঝি আর্থিক অবস্থায় বিবরণীর সম্পদ পাশের সমষ্টি, কিন্তু যদি আমার অঙ্কে কোনো অবাস্তব সম্পদ থাকে সে অবাস্তব সম্পদগুলো বাদ দিতে হবে। এরপর দেখো একটু লক্ষ্য করো মালিকানা মোট সম্পত্তি অনুপাত। এটা আমরা নাম থেকে আমরা আন্দাজ করতে পারি মালিকানার সাথে মোট সম্পত্তির সম্পর্ক নির্ণয়ের জন্য যে অনুপাত সেটা হচ্ছে মালিকানা মোট সম্পত্তি অনুপাত। সূত্রটা একটু লক্ষ্য করো মালিকানা সত্ত্ব ডিভাইডেড বাই মোট সম্পদ। এরপর স্থায়ী সম্পত্তি মালিকানা অনুপাত তার অর্থ হচ্ছে স্থায়ী সম্পত্তির সাথে মালিকানার সম্পর্ক নির্ণয়ের জন্য যে অনুপাত ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি মালিকানা অনুপাত। সূত্রটা একটু লক্ষ্য করো স্থায়ী সম্পদ ভাগ মালিকানা সত্ত্ব। এখানে স্থায়ী সম্পদ বলতে আমরা বুঝবো আসবাবপত্র, কল কবজা যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পদ, অফিস সরঞ্জাম, মোটর লরি। সর্বশেষ মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত এর সূত্রটি লক্ষ্য করো স্থির খরচ যুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব।
তাহলে আগে আমার বুঝতে হবে স্থির খরচযুক্ত তহবিল বলতে কি বুঝি, এরপর বুঝতে হবে সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব বলতে কি বুঝি। স্থির খরচযুক্ত তহবিল স্বল্প মেয়াদী ঋণের সাথে অগ্রাধিকার মূলধন যোগ করলে আমরা যা পাবো সেটাকে বলবো স্থির খরচযুক্ত তহবিল। এখন আমার জানতে হবে সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব বলতে কি বুঝি, বা কোন কোন আইটেম গুলো নিয়ে সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব গঠিত। শেয়ার মালিকানা সত্ত্ব অথবা সাধারণ শেয়ার মালিকানা সত্ত্বের মধ্যে পার্থক্যটা কি? শুধু মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় উদ্বৃত্ত, এই আইটেমগুলো থেকে সাধারণ অগ্রাধিকার শেয়ারটা বাদ দিলে আমরা যা পাবো সেটাকে বলবো সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। তার অর্থ হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব বলতেও আমরা বুঝবো সাধারণ শেয়ার, রক্ষিত আয় বিভিন্ন উদ্বৃত্ত, সাধারণ সঞ্চিতি, এই উদ্বৃত্তগুলা। অর্থাৎ এক্ষেত্রে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধনটা অন্তর্ভুক্ত করতে পারবো না। এরপর লক্ষ্য করো লাভ উপার্জন ক্ষমতা যাচাই অনুপাত। লাভ উপার্জন ক্ষমতা যাচাই অনুপাতে শুরুতে আছে আমাদের মোট লাভ অনুপাত। মোট লাভকে বিক্রয় দ্বারা ভাগ করে শতকরা হারে যে অনুপাত নির্ণয় করা হয় সে অনুপাতটাকে আমরা বলবো মোট লাভ অনুপাত। অঙ্কে ম্যাক্সিমাম টাইম মোট লাভটা দেওয়া থাকে, যদি মোট লাভ দেওয়া না থাকে তাহলে আমরা আবার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে ওই উদ্বৃত্তটাকে মোট লাভ হিসাবে গণ্য করব। নিট বিক্রয় বলতে কি বুঝি, যদি অঙ্কে আমাদের বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা দেওয়া থাকে তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা নিট বিক্রয় বলে গণ্য করব। আর শুধু বিক্রয় দেওয়া থাকলে অর্থাৎ যদি কোনো ফেরত বা বার্তা দেওয়া না থাকে তাহলে বিক্রয়টাকে আমরা নিট বিক্রয় হিসেবে গণ্য করব। আমার মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। তার অর্থ হচ্ছে কোন প্রতিষ্ঠানের মোট লাভ অনুপাত যখন 20% থেকে 30%-এর মধ্যে থাকবে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানের মোট লাভ অর্জন সক্ষমতা সন্তোষজনক। এরপর চলে আসো নিট লাভ অনুপাত। নিট লাভকে বিক্রয়ের দিয়ে ভাগ করে যে অনুপাত নির্ণয় করা হয় সে অনুপাতটাকে বলা হয় আমার নিট লাভ অনুপাত। অঙ্কে আমার ম্যাক্সিমাম টাইম নিট লাভ দেওয়া থাকে, যদি নিট লাভ দেওয়া না থাকে তাহলে আমরা মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা নিট লাভ হিসেবে গণ্য করব। এদিকে ধরা হয়েছে আমাদের অঙ্কে কোনো অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় নাই। আর যদি অঙ্কে আমার কোনো অপরিচালন আয় বা অপরিচালন ব্যয় থাকে তাহলে আমরা মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিব, অপরিচালন ব্যয় বাদ দিব, অপরিচালন আয় যোগ করব, যোগ করার পর যা থাকবে সেটাকে আমরা নিট লাভ বলে গণ্য করব। আর অঙ্কে যদি আমাদের কর বাদ নিট লাভ এবং কর পূর্ব নিট লাভ দেওয়া থাকে নির্দিষ্ট করে তাহলে আমরা নিট লাভ বলতে এক্ষেত্রে কর বাদ নিট লাভটাকে আমরা গণ্য করব। তো আমাদের এক্ষেত্রে সর্বশেষ একটু দেখো বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্র হচ্ছে কর বাদ নিট লাভ ভাগ বিনিয়োজিত মূলধন গুণন 100। এক্ষেত্রে নিট লাভ এবং বিনিয়োজিত মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য যে অনুপাত নির্ণয় করা হয় সেই অনুপাতটাকে আমরা বিনিয়োজিত মূলধন আয় অনুপাত বলি। এখন বিনিয়োজিত মূলধন বলতে কি বুঝি, মোট সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট অংশটাকে আমরা বিনিয়োজিত মূলধন হিসেবে গণ্য করব। আবার একটু কথা আছে, আমাদের অঙ্কে যদি কোনো অস্পর্শনীয় সম্পদ বা অবাস্তব সম্পদ দেওয়া থাকে তাহলে মোট সম্পদ থেকে অস্পর্শনীয় সম্পদ এবং অবাস্তব সম্পদ বাদ দেওয়ার পর আমরা চলতি দায়টা বাদ দিব, বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা বলবো বিনিয়োজিত মূলধন। একটু লক্ষ্য করো স্যার, বিনিয়োজিত মূলধন বলতে বোঝে মোট সম্পদ অস্পর্শনীয় ও অবাস্তব সম্পদ ব্যতীত বাদ চলতি দায়। অস্পর্শনীয় সম্পদ বলতে বুঝি আমরা সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট। অবাস্তব সম্পদ বলতে বুঝি আমরা শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, দায় গ্রাহকের কমিশন। এরপর একটু লক্ষ্য করো আমরা আলোচনা করব পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। এই ক্ষেত্রে আমি আরেকটু এগুলোর আদর্শ মানগুলো একটু বলে নেই। একটু লক্ষ্য করো নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 5% থেকে 10% এবং বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের আদর্শ মান হচ্ছে 10% থেকে 15%। যখন কোন একটা প্রতিষ্ঠানের নিট লাভ 5% থেকে 10%-এর মধ্যে হবে তখন বুঝতে হবে ওই প্রতিষ্ঠানের নিট লাভ অর্জন ক্ষমতা সন্তোষজনক। এরপর একটু লক্ষ্য করো আমাদের
পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। পরিচালন দক্ষতা যাচাই অনুপাতে শুরুতে আছে সম্পত্তি বা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। আমি এক্ষেত্রে দুইটা অনুপাতকে একসাথে দিয়ে দিয়েছি। যদি আমাদের অঙ্কে শুধু এরকম আসে সম্পত্তি আবর্তন অনুপাত, সেক্ষেত্রে আমার যাবে হবে নির্বিক্রয় ভাগ মোট সম্পদ। আবার যদি বলে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, সেক্ষেত্রে আমার সূত্রটা হবে নির্বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। এক্ষেত্রে একটু লক্ষ্য করে আদর্শ মান হচ্ছে 3 থেকে 5 বার। এরপর চলে আসো মজুদ আবর্তন অনুপাত। তো শুরুতে আমাদের যে জিনিসটাকে জানতে হবে, মজুদ আবর্তন অনুপাত বলতে কি বুঝি। আমার প্রতিষ্ঠানে যে পরিমাণ মজুদ সংরক্ষণ আছে, ওই সংরক্ষিত মজুদ কত বারে নিয়ে আমি উৎপাদন কার্যে ব্যবহার করতে পারবো, তা যে অনুপাতের মাধ্যমে নির্ণয় করা হয়, ওই অনুপাতটাকে বলা হয় মজুদ আবর্তন অনুপাত। একটু সূত্রটা লক্ষ্য করো। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হবে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। অঙ্কে ম্যাক্সিমাম টাইম আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া থাকে। যদি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে, তাহলে আমরা এক্ষেত্রে দুইটা সূত্র ব্যবহার করতে পারি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ, অথবা বিক্রয় বাদ মোট লাভ। যদি কোনো ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করতে না পারি এবং বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কে দেওয়া নাই, এই দুইটা সূত্র প্রয়োগ করতে না পারি, তার অর্থ হচ্ছে এই দুইটা সূত্রে যে উপাত্তগুলো দেওয়া আছে, যদি এই উপাত্ত থেকে কোনো উপাত্ত মিসিং থাকে, তাহলে তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বিক্রয়টাকেই বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে গণ্য করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলতেছি, যদি আমাদের অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে, তাহলে আমরা এই দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করব। এই দুইটা সূত্র যদি আমরা প্রয়োগ করতে না পারি, অর্থাৎ এই দুইটা সূত্রে যে সমস্ত উপাত্তগুলো প্রয়োজন, যদি এগুলো থেকে কোনো উপাত্ত মিসিং থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয়কেই বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে গণ্য করব। একটু লক্ষ্য করো, মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান কত? 8 বার। তার অর্থ হচ্ছে আমার কাছে যে পরিমাণ মজুদ সংরক্ষণ রয়েছে, যদি এই মজুদগুলো আমি 8 বার প্রতিষ্ঠানের উৎপাদন কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমার বুঝতে হবে আমার প্রতিষ্ঠানের মজুদ সংরক্ষণ ক্ষমতা সন্তোষজনক। এরপর চলে আসো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার কিভাবে সৃষ্টি হয়? বাকিতে পণ্য বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। তার অর্থ হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় করার পর যতবারে বা যত কিস্তিতে আমরা দেনাদারের নিকট থেকে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করব, তার জন্য যে অনুপাতটা নির্ণয় করব, সে অনুপাত থেকে বলবো আমরা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত। সূত্রটি একটু লক্ষ্য করো। প্রাপ্য হিসাবের সাথে যেহেতু আমার বাকিতে বিক্রয় একটা সম্পর্ক, তাহলে সূত্রটা হবে আমার ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব। গড় প্রাপ্য হিসাব বলতে আমরা কি বুঝি? প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। কিন্তু যদি আমাদের অঙ্কে প্রাপ্য নোট থাকে, তাহলে প্রাপ্য নোটটা আমার যোগ করতে হবে। এর আগে আমি আরেকটা কথা বলে নেই, আমাদের মজুদ আবর্তন অনুপাতে গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। একটু লক্ষ্য করো, গড় প্রাপ্য হিসাব প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট যোগ সমাপনী প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট ডিভাইডেড বাই 2। এখন চলে আসো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত আদর্শ মান। আদর্শ মান কত? 4 থেকে 6 বার। তার অর্থ হচ্ছে আমি পণ্য বিক্রয় করার পর যদি দেনাদারের নিকট থেকে বিক্রয়কৃত অর্থের টাকাটা 4 থেকে 6 কিস্তির মধ্যে আদায় করতে পারি, তাহলে বলতে হবে বা বুঝতে হবে দেনাদারের পরিশোধ ক্ষমতা সন্তোষজনক। এরপর চলে আসো গড় আদায় সময়। গড় আদায় সময়টা কি? বাকিতে পণ্য বিক্রয় করার পর বিক্রয়কৃতের মূল্য যত কিস্তিতে আদায় করি, ওই কিস্তিটাকে বলা হয় প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আর একটা কিস্তি থেকে আরেকটা কিস্তির মধ্যে ব্যবধান কতদিন পর পর দেনাদার আমাকে পরিশোধ করবে, তা যে অনুপাতের মাধ্যমে নির্ণয় করব, সেটা হচ্ছে গড় আদায় সময়। সূত্রটি লক্ষ্য করো, 365 ভাগ প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এরপর চলে আসো প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের সাথে আমার ধারে ক্রয়ের সম্পর্ক। ধারে পণ্য ক্রয় করা হলে কত কিস্তিতে আমি আমার প্রদেয় হিসাবকে বা পাওনাদারকে আমার মূল্যটা পরিশোধ করব,
তা যে অনুপাতের মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি ওই অনুপাতটাকে বলা হয় প্রদয় হিসাব আবর্তন অনুপাত। যেহেতু প্রদয় হিসাবের সাথে আমার বাকিতে ক্রয়ের একটা সম্পর্ক রয়েছে বা বাকিতে ক্রয়ের মাধ্যমে প্রদয় হিসাবের সৃষ্টি হয়, সেটা আমরা সূত্রটা বলবো ধারে ক্রয় ভাগ গড় প্রদয় হিসাব। এখন গড় প্রদয় হিসাব বলতে কি বুঝি? প্রারম্ভিক প্রদয় হিসাব যোগ সমাপনী প্রদয় হিসাব ভাগ 2। কিন্তু যদি প্রদয় নোট থাকে তাহলে সূত্রটা একটু লক্ষ্য করো, প্রারম্ভিক প্রদয় হিসাব যোগ প্রদয় নোট যোগ সমাপনী প্রদয় হিসাব যোগ প্রদয় নোট ডিভাইডেড বাই 2। প্রদয় হিসাব আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে 6 থেকে 12 বার। তার অর্থ হচ্ছে আমি বাকিতে পণ্য ক্রয় করার পর যদি আমি আমার পাওনাদারকে 6 থেকে 12 কিস্তির মধ্যে তার পাওনাটা পরিশোধ করি, তাহলে আমার পাওনাদারকে পরিশোধ করার সক্ষমতা সন্তোষজনক। সর্বশেষ গড় পরিশোধ সময় আমি কতদিন পর পর পাওনাদারকে কিস্তিগুলো পরিশোধ করব? দেখো 365 ডিভাইডেড বাই প্রদয় হিসাব আবর্তন অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যে অনুপাতগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা এই অনুপাতগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে এগুলো থেকে আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়। এর বাহিরে আর কোনো অনুপাত পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। তো আশা করি তোমরা আমার ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর আমিও তোমাদেরকে চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য, যত সহজে বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকবে প্রিয় শিক্ষার্থীরা। আমি আরেকবার বলতেছি, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে বা আমার ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা নিয়মিত পেতে চাও, তাহলে যারা যারা এখনো আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে। আমার দেখা হবে অন্য কোনো নতুন অধ্যায়ের নতুন কোনো কৌশল নিয়ে। ধন্যবাদ সবাইকে।